আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো দেখো আমরা পড়তেছিলাম 4 অধ্যায়, তাই না? রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা আমরা পড়তেছিলাম। তো আজকে আমরা পড়বো রাসায়নিক সাম্য অবস্থা। খুবই সুন্দর একটা টপিক, এটা একটা হচ্ছে সাম্য অবস্থা। তো কথাটার মানেই তোমরা বুঝতেছো আসলে সাম্য অবস্থা মানে কি, তাই না? সাম্য অবস্থা মানে কি? একটা ব্যালেন্স পর্যায়, মানে সমান সমান একটা পর্যায়। তো আমরা যেহেতু এই লাস্টে যে টপিকগুলো পড়তেছি ম্যাক্সিমামই কি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তো তোমরা জানো যে একটা উভয়মুখী বিক্রিয়া আমরা কিভাবে লিখি, এ প্লাস বি, সেটা এইদিকে যায়, আমরা উভয় দিকে চিহ্ন দেই, সেটা সি প্লাস ডি তৈরি করে, তাই না? এই দুইটা হলো কি উৎপাদ, আর এগুলা হলো বিক্রিয়ক, তাই তো? বিক্রিয়ক। তো আমরা জানি উভয়মুখী বিক্রিয়া কি সম্মুখ দিকেও সম্পন্ন হয়, আবার পশ্চাৎ দিকেও সম্পন্ন হয়। তার মানে শুরুর অবস্থায় আমরা যখন যে কোনো বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, তোমার একটা পাত্র দিল, তোমার দুইটা বিক্রিয়ক দিছে, তাই না? দুইটা বিক্রিয়ক হচ্ছে হয়তো এ আর বি, এই দুইটা বিক্রিয়ক তোমারে দিছে এই পাত্রে, তুমি এখন এই দুইটা বিক্রিয়া এখানে মিক্স করবা। ওই দুইটা বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন একটা উৎপাদ তৈরি করবে, যেখানে এটা আমি দিছি সি আর ডি, তাই না? তো তুমি যখন বিক্রিয়া শুরু করতেছো তখন কিন্তু উৎপাদ নাই, তাই না? উৎপাদ জিরো। তো বিক্রিয়া শুরু করার মুহূর্তে সবসময় উৎপাদ শূন্যই থাকে, ঠিক আছে? বিক্রিয়কগুলা যতটুকু তুমি নাও ততটুকুই থাকে। তো এই এ আর বি তুমি এখানে দিলা, এ প্লাস বি, ঠিক আছে? তো এ প্লাস বি বিক্রিয়া করতেছে নিজেদের মধ্যে, আর তারা কি তৈরি করতেছে? সি প্লাস ডি তৈরি করতেছে। তাহলে ধীরে ধীরে এ আর বি এর পরিমাণ কমতেছে, আর সি আর ডি এর পরিমাণ বাড়তেছে, তাই না? কারণ তুমি যেটা দিবা সেটা তো আস্তে আস্তে কমে যাবে, কারণ সেই দুইটা তো বিক্রিয়া করতেছে, মানে খরচ হইতেছে। তাইলে তুমি যা দিবা সেটা আস্তে আস্তে কমবে, মানে বিক্রিয়াগুলো আস্তে আস্তে কমবে, আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? তো দেখবা হয়তো তুমি বিক্রিয়ক নিছো 100, দুইটাই 100 100 করে নিছো, ঠিক আছে? তাহলে এদের থেকে মনে করো যে শুরুতে এরা 0 ছিল, দেন একটা টাইমে পর আস্তে আস্তে সময় যাবে, তখন দেখবে যে এরা আস্তে আস্তে বাড়বে। এরা 10 হবে, তারপর 20 হবে, তারপর 30 হবে, আর এরা আস্তে আস্তে কমবে, তাই না? যে 90, 80, 70 এরকম করে কিন্তু বিক্রিয়কগুলো আস্তে আস্তে কমবে, আর এরা আস্তে আস্তে বাড়বে। তো একটা টাইমে দেখবে এরা বাড়তে বাড়তে যখন এই উৎপাদের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যাবে, যেমন মনে করো 70 চলে গেছে, ঠিক আছে? আর বিক্রিয়ক তখন কত? 30 থাকবে। তাহলে বিক্রিয়ক 30 আছে আর উৎপাদ 70 আছে। তাহলে এখন উৎপাদের ঘনমাত্রা বেড়ে গেছে। তো এখন উৎপাদের ঘনমাত্রা যেহেতু বেড়ে গেছে, দেন এই উৎপাদগুলো এখন আবার কি হবে? ভেঙে এই বিক্রিয়ক তৈরি করবে। তার মানে বিক্রিয়াটা এখন উল্টা দিকে সম্পন্ন হবে, বুঝছো? তাইলে শুরুতে তুমি যখন বিক্রিয়কের ঘনমাত্রা বেশি ছিল, তখন বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে। বাট বিক্রিয়া করতে করতে যখন উৎপাদের পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ নর্মালের তুলনায় বেড়ে গেছে, তখন সাম্য অবস্থা তো বজায় রাখতে হবে। তখন উৎপাদগুলো আবার বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করতেছে, ঠিক আছে? তাইলে এইটা দেখবা যে উৎপাদের পরিমাণ 70 হয়ে গেছে, দেন এই আবার বিক্রিয়া করে করে আবার কমবে, ঠিক আছে? দেন এই কমতে কমতে বিক্রিয়কগুলো আবার বেড়ে যাবে, তখন বিক্রিয়কগুলো আবার বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। মানে একবার উৎপাদ যখন বেড়ে যাবে তখন সে আবার ভাঙবে, আবার যখন বিক্রিয়কগুলো বেড়ে যাবে তখন বিক্রিয়াগুলো আবার কি, মানে ডান দিকে যাবে। তার মানে একবার ডান দিকে যেতেছে, একবার বাম দিকে যেতেছে। সাপোজ তোমার আমি বলছিলাম ওই যে দাড়ি পাল্লার মতো করে ভাবতে, তাই না? তুমি এক পাশে দাড়ি পাল্লার ওজন দিছো, আর এক পাশে কি দিছো? মনে করো যে কোনো কিছুর একটা ওজন করতেছো। তো দেখবা ওর ওজন যখন বাড়ে তখন তুমি তোমার পাথর যেটা আছে সেটার পরিমাণ 100 গ্রাম 200 গ্রাম করে বাড়াও, এটা আবার বাড়াও, এটা যখন আবার অতিরিক্ত হয়ে যায় তখন তুমি ওই পাশে আবার দাও। তো এক পাশে দিতে দিতে দেখবা যে একটা টাইমে ব্যালেন্স হয়ে গেছে। তো এই ব্যালেন্স জিনিসটা আসলে কি? সাম্য অবস্থা, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা এই ঘনমাত্রা দিয়ে কম্পেয়ার করব, যে যেই টাইমে দুইজনের ঘনমাত্রা প্রায় কি আসলে বিক্রিয়কের ঘনমাত্রাও সেম থাকবে, উৎপাদের ঘনমাত্রাও সেম থাকবে, আর পরিবর্তন হবে না। যেমন মনে করো যে এই পাশে 50 আছে বিক্রিয়ক, উৎপাদও 50, তাই না? দেখবা যে আর হয়তো পরিবর্তন হইতেছে না, এই বিক্রিয়ক উৎপাদ 50ই থাকবে, বিক্রিয়ক 50ই থাকবে। তো ঠিক যে অবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, সেটারই বলি আমরা সাম্য অবস্থা, ঠিক আছে? কি বললাম? যে মুহূর্তে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হয় না, স্থির থাকে, সেটাই বলে সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থা মানে যেই সময় বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, ঠিক আছে? আমি একটু গ্রাফ দিয়ে তোমাদের বুঝাই, দেখো, অপরিবর্তিত থাকে, ঠিক আছে? এখন আমি উপরের জিনিসগুলো একটু মিশাই দিতেছি, দেখো।
তাহলে এগুলা আমি একটু মিশাই দিই। আচ্ছা, এবার এখানে একটু একটু এখানে দেখো, ঠান্ডা মাথায় দেখো এই জিনিসগুলো একটু বুঝবা। যেমন এই যে এই জিনিসটা দেখতেছো না, এটা এটা কিন্তু ছিল উৎপাদ, তাই না? উপরে যেটা, না এটা ছিল বিক্রিয়ক, ঠিক আছে, এটা বিক্রিয়ক, কারণ শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে, তাই তো? বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে বেশি থাকে আর উৎপাদের ঘনমাত্রা কম থাকে। তাহলে এই যে যেটা ঘনমাত্রা, আচ্ছা এই যে এই লম্বাটা y অক্ষ যেটা, এখানে কিন্তু আমরা ঘনমাত্রা দিছি, ঠিক আছে, আর x অক্ষ মানে সময়। তার মানে y অক্ষ যেটা আছে, এই যে এখান থেকে ভূমি থেকে যত উপরে উঠবে তার মানে তার ঘনমাত্রা তত বেশি। এই যে এই কার্ভটা যেটা আছে, এটা এটা দেখো এখান থেকে শুরু হয়েছে কিন্তু, তার মানে ভূমি থেকে এর উচ্চতা 0, তার মানে এখানে কিন্তু ঘনমাত্রা 0 ছিল শুরুতে। আর ঘনমাত্রা শুরুতে 0 থাকে কার? উৎপাদের, তাহলে এটা হলো উৎপাদ, ঠিক আছে, এটা হলো উৎপাদ। আর এখানে দেখো এর ঘনমাত্রা কিন্তু হাইস্ট, এই যে লাইনটা এর ঘনমাত্রা সর্বোচ্চ, তার মানে শুরুতে সর্বোচ্চ ঘনমাত্রা থাকে কিন্তু বিক্রিয়কের, তাই না? তাহলে এরা হলো বিক্রিয়ক, বিক্রিয়ক। তাহলে দেখো যতই সময় যাইতেছে, মানে ডান দিকে যতই সময় দিকে যাইতেছে, তত দেখো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, দেখছো? আস্তে আস্তে কমতেছে, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, দেখতেছো? তাহলে যতই সময় যায় বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ে। বাট একটা টাইমে দেখো যখন এই পজিশনে, দেখো ঠিক এই পজিশনে, এই পজিশনের পর দেখো এই যে উৎপাদের ঘনমাত্রা কিন্তু আর চেঞ্জ হয় না, দেখো একটা সোজা স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন মানে কি, এখান থেকে এর পরিবর্তন কি এতটুকু, আবার আরো সামনে যদি সময় যাও তাও এখান থেকে এর পরিবর্তন দেখো অতটুকুই, তাই না? তার মানে এই লম্বা যে দৈর্ঘ্যটা এটা কিন্তু কমতেছে না বা বাড়তেছেও না, তার মানে ঘনমাত্রার কিন্তু পরিবর্তন হইতেছে না, ঘনমাত্রা ফিক্সড ওই জায়গাতেই আছে। তার মানে উৎপাদের ঘনমাত্রা কিন্তু আর চেঞ্জ হইতেছে না। একইভাবে বিক্রিয়কের ঘনমাত্রা দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হইতেছে না, y অক্ষ বরাবর দেখো এর দূরত্ব সেম, দূরত্ব সেম মানে y অক্ষ বরাবর আমি ঘনমাত্রা প্রকাশ করছি, তার মানে ঘনমাত্রা পরিবর্তন হইতেছে না। তো ঠিক এখানে কিন্তু দেখা যায় ঘনমাত্রা পরিবর্তন হয়েছিল, দেখো আস্তে আস্তে কিন্তু বাড়তেছিল, এর ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছিল, এর ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছিল। বাট এই পজিশনে যখনই এরা গেছে, তারপরে কিন্তু বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা আর পরিবর্তন হয় নাই, ওরা একদম কনস্ট্যান্ট আছে। তার মানে এইখান থেকে শুরু হয়ে গেছে সাম্য অবস্থা। তাহলে এই পজিশনটার নাম কি? এই পজিশনটার নাম হলো সাম্য অবস্থা, বুঝছো কিনা? এই পজিশনটার নাম সাম্য অবস্থা, ঠিক আছে? তাহলে যেই মুহূর্তে একদম দুইজনে একবারে সমান, ঘনমাত্রায় কোনো পরিবর্তন হবে না, সেটারে বলে সাম্য অবস্থা। 2 নাম্বার চিত্রে যদি দেখো, এখানে দেখো এরা কিন্তু একবার স্ট্রেট হয় নাই, এরা কমতেছে বাড়তেছে, তাই না? এই যে দেখো প্রথমে বাড়তেছে তারপর কমতেছে, তাহলে এরা কিন্তু একবারে স্ট্রেট লাইন হয় নাই, মানে ঘনমাত্রা আস্তে আস্তে এটার বাড়তেছে, আবার এটার আস্তে আস্তে কমতেছে। তার মানে এর ঘনমাত্রা একদম স্ট্রেট লাইন যদি হইতো তাহলে আমরা ধরতাম সেটা সাম্য অবস্থায় গেছে, কিন্তু এটা যায় নাই, তার মানে এটা সাম্য অবস্থায় নাই, ঠিক আছে? এইটাতে দেখো এইটাও কিন্তু একটা সাম্য অবস্থা, দেখো এইটার মধ্যে কি, দেখো এইটার এই যে উৎপাদ যেটা আছে, এই বিক্রিয়ক যেটা আছে, এটা বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ, তাই না? তো এদের এই উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে কি হইতেছে? বাড়তেছে, সুন্দর জিনিস। এই পজিশনে গেল, বিক্রিয়কের ঘনমাত্রা কি হইতেছে? আস্তে আস্তে কমতেছে, নরমাল জিনিস, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে, উৎপাদের ঘনমাত্রা বাড়বে। বাট এই পজিশনে যায় দেখো দুইটা এক জায়গাতে মিলে গেছে। এইটার মানে কি বোঝায় জানো? যে এখানে বিক্রিয়কের ঘনমাত্রাও যত ছিল, উৎপাদের ঘনমাত্রাও ততই ছিল, ঠিক আছে, দুইজনের ঘনমাত্রা সেম। তাইলে আমি বলছি সাম্যাবস্থা হওয়ার শর্ত কি? সাম্যাবস্থা হওয়ার শর্ত হলো বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকা লাগবে, ঠিক আছে? মানে যত থাকবে ততই। এখানে দেখো বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা সেম, মানে বিক্রিয়কের ঘনমাত্রা যদি 50 হয়, উৎপাদের ঘনমাত্রাও কিন্তু এখানে 50, এই পয়েন্টে শুরু হয়েছে এটা, ঠিক আছে, যেটা একবারে লাস্ট পর্যন্ত চলে গেছে, মানে এই পয়েন্টেও এরও 50, বিক্রিয়কের ঘনমাত্রা 50, উৎপাদের ঘনমাত্রা 50, ঠিক আছে? তাহলে এখানে এই যে এরা ঘনমাত্রা 50, এরা ঘনমাত্রা 50, এরা একবারে লাস্ট পর্যন্ত 50-50ই আছে, মানে কোনো চেঞ্জ হয় নাই, মানে এরাও সাম্য অবস্থা। তাহলে প্রথমটা আর লাস্টেরটা পার্থক্য দেখছো কি? এই প্রথমটা আর লাস্টেরটা দেখো, প্রথমটা উৎপাদের যেহেতু কি এই যে মনে করো দৈর্ঘ্যটা বেশি, তার মানে এটা মনে করো 70 ধরে নাও, আর এই বিক্রিয়কের ঘনমাত্রা এখানে মনে করো কত? 50, তাই না? কারণ আমরা বলছি যে y অক্ষ বরাবর উচ্চতা যত বেশি তার ঘনমাত্রা তত বেশি, যেহেতু এই উৎপাদের উচ্চতাটাই বেশি, তাই না? উৎপাদের উচ্চতা বেশি, এই জন্য এটা 70, আর বিক্রিয়কের উচ্চতা যেহেতু কম, তাই না, এতটুকু জায়গা, এই জন্য এটা হলো 50। বাট দুইজনের ঘনমাত্রা সমান হওয়া লাগবে না, এটা নেসেসারি না, দুইজনের ঘনমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। যেমন এর 70, এই পয়েন্টেও 70, এই পয়েন্টেও 70, মানে একবারে চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তেমনি এর এই পয়েন্টে 50, এই লাস্টের পয়েন্টেও 50, মানে কি চেঞ্জ হয় নাই, তার মানে এইটাই সাম্য অবস্থা, ঠিক আছে? এইটাই সাম্য অবস্থা হয়ে গেছে, চেঞ্জ হয় নাই, দুইটার সমান হয় নাই তাও বিষয় না, হ্যাঁ,
সমান হইলেও দেখো এখানে 50 এখানে 50, এই লাস্টে এর 50 আছে এর 50 আছে, মানে এইটাও সাম্য অবস্থা, ঠিক আছে। তাহলে দুইটাই এখানে সাম্য অবস্থা, ঠিক আছে। এখানে দুইজনের ঘনমাত্রা সেম হইছে, বাট এখানে দুইজনের ঘনমাত্রা সেম হয় নাই। ঘনমাত্রা সেম হোক বা সেম না হোক, যদি অপরিবর্তিত থাকে মানে চেঞ্জ না হয়, তাহলে সেইটা হলো সাম্য অবস্থা, বুঝছো। যেহেতু প্রথম আর 3 দুইটাতেই কি ঘনমাত্রা অপরিবর্তিত আছে, শুধু প্রথমটার দুইজনের ঘনমাত্রা আলাদা আলাদা বাট একই আছে সব সময়, আর লাস্টেরটাই দুইজনের ঘনমাত্রা সেম, তার মানে প্রথম লাস্টের দুইটাই হলো কি সাম্য অবস্থা। আশা করি তোমরা বুঝছো। তো এই সাম্য অবস্থার এখন কিছু বৈশিষ্ট্য আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবা। আমি এখানে একটু পড়ে শোনাই, দেখো। সাম্য অবস্থার শর্ত এখানে দিছে, সংজ্ঞাটা দিছে, যে অবস্থায় কোনো উভয়মুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা আর পরিবর্তন হয় না। এই যে এই লাইনটা আমি কেবল বললাম, বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সে 70 ছিল, লাস্ট পর্যন্ত 70ই আছে, ঠিক আছে। সে 50 ছিল, লাস্ট পর্যন্ত 50 আছে। বিষয়টা খেয়াল করে দেখো, এই চিত্রে, এই চিত্রটাই দেখো, আসলে সাম্য অবস্থা শুরু হয়েছে কিন্তু এই পয়েন্ট থেকে, ঠিক আছে। এখানেও কিন্তু এইখান থেকে সাম্য অবস্থা শুরু হয়েছে, সাম্য অবস্থা কিন্তু এখান থেকে শুরু হয় নাই, এখান থেকে কিন্তু শুরু হয় নাই, শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, কারণ এই পয়েন্ট থেকে এরা সমান আছে, ঠিক আছে। তেমনি এই পয়েন্ট থেকেও শুরু হয় নাই, শুরু হয়েছে এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে সাম্য অবস্থা শুরু হয়েছে, বুঝছো কিনা। তো শুরু থেকে সাম্য অবস্থা বলা যাবে না, যেই মুহূর্তে সমান হয়েছে সেইখান থেকে সাম্য অবস্থা, ঠিক আছে। তাহলে ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, আর সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, সেইটারে বলে সাম্য অবস্থা। দেখো, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান তো হওয়া লাগবেই, কারণ একটা বিক্রিয়কের ঘনমাত্রা যদি সেম রাখতে চাও, তার মানে কি বোঝায়, একটু ঠান্ডা মাথায় দেখো। দেখো এখানে a প্লাস বি সমান কি সি প্লাস ডি, ঠিক আছে। তাহলে এখানে আমি তোমাদের আগে একটা কথা বলছি যে রাসায়নিক সাম্য অবস্থা কিন্তু একটা গতিশীল অবস্থা। এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু কি থাকে, এখানে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা মনে করো যে কি থাকবে, একটা থাকবে, মানে সমান থাকবে বা অপরিবর্তিত থাকবে। এন্ড অপরিবর্তিত থাকলেও এই বিক্রিয়কগুলা কিন্তু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে। বিষয়টা কেমন, একটু ঠান্ডা মাথায় দেখো। দেখো এখানে আছে 50, ঠিক আছে। হয়তো 1 সেকেন্ডে দেখলা এই 50 থেকে দুই মোলার, ঠিক আছে, বা 2 গ্রাম মনে করো উৎপাদ তৈরি করলো, ঠিক আছে। তো 1 সেকেন্ডে 50 থেকে 2 গ্রাম বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে। ওই 1 সেকেন্ডের মধ্যেই এইখান থেকে আবার 2 গ্রাম কি করবে, এইখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে বিক্রিয়ক মনে করো যে 2 গ্রাম হারাইতেছে, একই সাথে সে আবার উৎপাদ থেকে 2 গ্রাম লাভও করতেছে। এই জন্য 1 সেকেন্ড পরে তার কিন্তু ঘনমাত্রা কোনো পরিবর্তন হইতেছে না, সে যতটুকু হারাইছিল সে ততটুকুই পাইলো। কেমনে পাইলো, কারণ তার সম্মুখমুখী বিক্রিয়ার হার, মানে এই যতটুকু হারাইছে, এই যতটুকু হারাইছে মানে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার যতটা, এই কিন্তু ততটাই পাইছে, 2 গ্রামই পাইছে। তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও সমান ছিল, ঠিক আছে। পশ্চাৎমুখী বিক্রিয়াটাও 1 সেকেন্ডে 2 গ্রামকে হারাইতো, বুঝছো কিনা। এই জন্য সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান আছে, যার কারণে বিক্রিয়কগুলা যদি 2 গ্রাম যতটুকু হারাইতেছে, সে ওই সময়ের মধ্যে ততটুকু লাভও করতেছে। এই জন্য তার ঘনমাত্রা পরিবর্তন হইতেছে না, বুঝছো। এই জন্য বলা যায় এটা একটা গতিশীল অবস্থা। দেখা যায় যে এখানে 50ই থাকবে, 50ই থাকবে, বাট ওই সেকেন্ডের মধ্যে যতটা হারাই ততটাই লাভ করে। এই জন্য প্রতিবার তুমি দেখো যে সমানই আছে, সমানই আছে, বুঝছো। কারণ খুব র্যাপিডলি যতটুকু হারায় ততটুকু সে লাভও করে ফেলে। এই জন্য সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, যার কারণে যতটুকু হারায় ততটুকু সে পায়। এই জন্য বিক্রিয়ার ঘনমাত্রার কোনো পরিবর্তনই হয় না। এই জন্য সংজ্ঞাটাতে এইভাবে বলছে যে সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান এবং বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। তোমরা আশা করি বুঝে গেছো। তো এখানে বৈশিষ্ট্যগুলো কি এটা একটু দেখো, যে প্রথম হলো উভয়মুখিতা। বিক্রিয়াটা উভয়মুখী, এই জন্য উভয়মুখী হয়, কারণ উভয় দিক থেকে গতিশীল হয়, কারণ বিক্রিয়ক দুইটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, একই সাথে উৎপাদ দুইটা বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করে, বুঝছো। তারপর প্রযোজ্যতা, কোন ক্ষেত্রে প্রযোজ্য, এই যে দেখো এই সাম্য অবস্থা উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই, কারণ এখানে সম্মুখমুখী পশ্চাৎমুখী কথাটা আছে। পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি, সি আর ডি যখন বিক্রিয়া করে এ আর বি তৈরি করবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সি আর ডি বিক্রিয়া করে এ আর বি তৈরি করবে। তো সেই ক্ষেত্রে সি আর ডি কিন্তু বিক্রিয়ক, বুঝছো কিনা। আচ্ছা, তো এবার দেখো, তার মানে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তারপর দেখো সংগঠন, এটা আবদ্ধ পাত্রে কেবল হয়, দেখো, কারণ আমরা যে উৎপাদগুলো তৈরি করি হয়তো এর মধ্যে একটা গ্যাস থাকতে পারে, ঠিক আছে। তো তুমি যদি পাত্র খোলা রাখো, তাহলে ওই উৎপাদ দুইটার মধ্যে একটা তো চলে যাবে, ফলে পশ্চাৎমুখী বিক্রিয়া তো আর হবে না। সি যদি চলে যায়, তাহলে ডি কার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার মতো তো কেউ নাই, ফলে পশ্চাৎমুখী বিক্রিয়াই তো হবে না। এই জন্য আসলে আবদ্ধ পাত্রে সংগঠিত করা হয়, বুঝছো। তারপর গতিবেগ, যে সাম্য অবস্থায় উভয়মুখী বিক্রিয়ার সম্মুখ গতিবেগ আর পশ্চাৎ গতিবেগ সমান হয়, যেটা আমি বারবার বললাম, অবশ্যই সমান হওয়া লাগবে সাম্য অবস্থা হইতে গেলে।
তারপর বিক্রিয়া অসম্পূর্ণতা, এই যে বিক্রিয়া কিন্তু সম্পন্ন হয় না। যদি দেখতেছো এই যে এর মধ্যে 50 আছে, এর মধ্যে 50 আছে, বাট ওই যে বললাম 1 সেকেন্ডে এই যতটা হারায় সে ততটাই লাভ করে। আর হারাই লাভ করে মানে কি, মানে বিক্রিয়া তো হইতেছে, তাই না? তার মানে বিক্রিয়া অসম্পূর্ণতা, বিক্রিয়া সম্পন্ন হয় না, বিক্রিয়া চলতে থাকে। তারপর সাম্যের অবস্থান বা উভয় দিক থেকে সুগম্যতা, মানে সাম্যের অবস্থান উভয় দিক থেকে সুগম্যতা মানে কি, এই দিক থেকেও বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, আবার উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়া তৈরি করে, মানে উভয় দিকে বিক্রিয়াটা চলাচল করে। তারপর নিয়ামকের প্রভাব, এই সাম্য অবস্থায় নিয়ামকের কোনো প্রভাব নাই, বুঝছো কিনা? আচ্ছা, নিয়ামকের প্রভাব বলতে প্রশমিত হয়নি, আমি বলছি প্রভাবকের প্রভাব, এখানে নিয়ামক। আচ্ছা দেখো, রাসায়নিক সাম্য অবস্থায় তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে? এটা আমরা লাশ-হাতিলীয় নীতিতে পড়বো। এই নিয়ামকের প্রভাবটা ওখানে আলোচনা করছে, যে লাশ-হাতিলীয় নীতি কি, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? তবে এই নিয়ামকের পরিবর্তন না করা হলে অর্জিত সাম্য অবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে। এই নিয়ামকের যদি পরিবর্তন না হয় তাহলে কি সাম্য অবস্থা অনন্তকাল ধরে চলতে থাকবে। তুমি যদি মনে করো কোনো কিছু বাড়াও, মানে কোনো কিছু চেঞ্জ করলো না, তাপমাত্রা, ঘনমাত্রা বা চাপ এগুলা কোনোটাই চেঞ্জ করলো না, তাহলে এই সাম্য অবস্থাটা অনন্তকাল ধরেই থাকবে, ঠিক আছে? তারপর দেখো অনুঘটকের প্রভাব, এই যে এইটাই বলছে, মানে প্রভাবকের কোনো প্রভাব, তো প্রভাবকের কোনো প্রভাব আসলে থাকে না। তোমাদের একটা কথা লেখা আছে দেখবা যে প্রভাবকের প্রভাবকহীনতা, ঠিক আছে? ভূমিকাহীনতা, প্রভাবকের ভূমিকাহীনতা, মানে সাম্য অবস্থায় প্রভাবক কোনো ভূমিকায় পালন করতে পারে না, বুঝছো? তার মানে আমরা প্রভাবকগুলো যে ইউজ করি কি করি, জাস্ট সাম্য অবস্থাটারে তাড়াতাড়ি আনতে চাই, ঠিক আছে? আমি আগের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করছি যে সাম্য অবস্থা তাড়াতাড়ি আনার জন্য আমরা প্রভাবক ইউজ করি, বাট সাম্য অবস্থা আসার পর প্রভাবকের আর কোনো কাজ নেই, তার কাজ শুধু কি সাম্য অবস্থা পর্যন্ত আনা, এরপরে সাম্য অবস্থা আইসা গেলে তারপরে আর তার কোনো কাজ নাই, সেই ওই সাম্য অবস্থার কোনো চেঞ্জ সে করতে পারে না। তারপর সাম্যের স্থায়িত্ব, ওই যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলা যদি তুমি কি নাই করো তাহলে চিরকাল ধরে সাম্য অবস্থায় থাকবে। তুমি যদি এই জিনিসগুলো দাও তো তখন দেখবা যে একটু ডানে বায়ে একটু হয়, যেটা আমরা কি লাশ-হাতিরা নীতিতে পড়বো। এখন এই যে রাসায়নিক সাম্য অবস্থা একটা গতিশীল অবস্থা, তাই না? তোমাদের দেখতেছো যেহেতু এর ঘনমাত্রা 50 আছে, বিক্রিয়কের ঘনমাত্রা সেম, উৎপাদের ঘনমাত্রা সেম, তো তোমরা মনে করতে পারো যে না এখানে তাহলে তো হয়তো কোনো বিক্রিয়া হয় না, বিক্রিয়ক যতটুকু আছে সে ততটুকুই থাকে, উৎপাদ ততটুকুই আছে, তার মানে এদের মধ্যে কোনো বিক্রিয়া হয় না। কিন্তু আমি যে বললাম যে বাস্তবে যতটুকু বিক্রিয়া প্রতি সেকেন্ডে হয় ততটুকুই সে আবার লাভ করে, মানে সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, এজন্য সে লাভ করে, তার মানে তাদের মধ্যে বিক্রিয়া হয়, তার মানে এটা একটা গতিশীল অবস্থা। তো এটা যে একটা গতিশীল অবস্থা, এটা বাস্তবে প্রমাণ করার জন্য একটা পরীক্ষা করা হয় এখানে। এই পরীক্ষাটার পাশে আমি তোমাদের অনেকখানি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু পড়বা, যদি না বুঝো তো আমি একটু পাশে তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো, নর্মালি আমি কি করলাম, হাইড্রোজেন আর আয়োডিন এই দুইটা আমি বিক্রিয়া করায় কি তৈরি করলাম, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলাম, সুন্দর, তাই না? তো এটা যেহেতু একটা উভয়মুখী বিক্রিয়া, ফলে আমি শুরুতে হাইড্রোজেন কিছু পরিমাণ নিছিলাম, আয়োডিন কিছু পরিমাণ নিছিলাম, তাদের মধ্যে বিক্রিয়া করাইলাম, দেন আমি একটু ওয়েট করলাম, একটা টাইমে কি হয়ে গেল, এই দুইটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করলো, দেন উৎপাদের ঘনমাত্রা যখন বেশি ছিল উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করলো, দেন বিক্রিয়ক আবার বিক্রিয়া করে উৎপাদ তৈরি করলো, এরকম করে ডানে বায়ে যেতে যেতে একটা টাইমে সাম্য অবস্থায় ওরা যায়। তো সাম্য অবস্থায় যাওয়ার পর আমি ধরলাম কি, মানে এদের ঘনমাত্রা এখন আনচেঞ্জড থাকবে, তাই না? কোনো পরিবর্তন হবে না, এর ঘনমাত্রা যত আছে ততই থাকবে, এদের ঘনমাত্রাও ততই থাকবে, কোনো কিন্তু পরিবর্তন হবে না। তো ঘনমাত্রা যেহেতু পরিবর্তন হবে না, তোমার মনে হইতে পারে তার মানে বিক্রিয়া হয়তো থামে গেছে, তাই না? বিক্রিয়া হয়তো আর হইতেছে না, বিক্রিয়া হয়তো থামে গেছে, নাহলে ঘনমাত্রা কেন সেম থাকবে? তো এইটা প্রমাণ করার জন্য কি করছে, যে সাম্য অবস্থায় যখন গেছে, তো তখন সাম্য অবস্থায় যাওয়ার পর আমি বাইরে থেকে এক্সট্রা একটু কি করছি, আয়োডিন যুক্ত করছি, এটা হলো কি তেজস্ক্রিয় আয়োডিন, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভ আয়োডিন এই যে এখানে দিছে তেজস্ক্রিয় আয়োডিন, এই তেজস্ক্রিয় আয়োডিনটা আমি একটু এখানে যুক্ত করছি, ঠিক আছে? এখানে আমি একটু তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করলাম। তো যেহেতু বিক্রিয়াটা সাম্য অবস্থায় ছিল, ফলে তারা তো নিজেদের মধ্যে বিক্রিয়া করার কথা না। তো আমি বাইরে থেকে যখন আয়োডিন আমি দিছি, দেওয়ার পর এখন আমি কি করলাম, আমি এখন তো জানি যে এরা তো আর বিক্রিয়া করার কথা না, কারণ এরা সাম্য অবস্থায় আছে, কিন্তু আমি একটু পরে দেখলাম যে এই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতেছে, ঠিক আছে, মানে এই তেজস্ক্রিয় আইসোটোপটা দেওয়ার পরে এখানকার যে আয়োডিনটা সেটা মনে করো একটু পরিমাণ রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তাইলে ঘটনাটা কি হলো দেখো, এই যে আয়োডিনটা এরা কিন্তু সাম্য অবস্থায় ছিল, ঠিক আছে? তো আমি যখন আয়োডিন দিছি তখন এই যে হাইড্রোজেনটা এই অতিরিক্ত আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, বুঝছো? তার মানে এটার দ্বারা আমি কি বুঝলাম, আসলেই সাম্য অবস্থা কিন্তু একটা গতিশীল অবস্থা, বিক্রিয়া আসলে কন্টিনিউয়াসলি হইতেছে, বুঝছো? কিন্তু তখন তুমি ওই যে বললাম সেম পরিমাণে যাওয়া আসা করে, এই জন্য তুমি চিনো না। কিন্তু আমি বাইরে থেকে যখন একটা আলাদা জিনিস দিলাম, তখন আমি দেখলাম যে উৎপন্ন যেটা হয়েছে ওইটা কিন্তু আলাদা জিনিসই। তার মানে আলাদা জিনিসটা কি করছে, এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নতুন একটা জিনিস, মানে ওই জিনিসটা তৈরি করছে, ওই তেজস্ক্রিয় আয়োডিন সম্পন্ন
হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, যার কারণে আমি বুঝলাম যে এদের মধ্যে কন্টিনিউয়াসলি বিক্রিয়া হইতেছেই, বাট আমি আসলে বুঝতে পারতেছি না। মানে তুমি দুইটা লাল জিনিস মনে করো, দুইটা লাল জিনিস করতেছো, উৎপাদ হইতেছে লাল জিনিস, ঠিক আছে, এখন তুমি বুঝতে পারতেছো না আসলে উৎপাদ লাল বিক্রিয়ক লাল, আরে লালে লালে কি হইতেছে, আসলে বিক্রিয়া হইতেছে, ওরা কি করতেছে কিছুই বুঝতেছে না। দেন তুমি বিক্রিয়কে একটা নীল জিনিস দিয়ে দিলা, ঠিক আছে, দেন উৎপাদে দেখলে একটা নীল পেয়ে গেছো, তো তখন তুমি একটু শিওর হবে না যে যেহেতু নীল আমি দিলাম আর উৎপাদে তো আমি নীল দেই নাই, তাহলে উৎপাদে আমি নীল পাইছি, তার মানে বিক্রিয়ক ওরা নীলের সাথে বিক্রিয়া করছে, তার মানে ওরা কন্টিনিউয়াসলি লালে লাল বিক্রিয়া করতেছিল, কিন্তু আমি বুঝি নাই। যখন আমি নীল দিলাম তখন লালে নীলে বিক্রিয়া করে নীল তৈরি করে ফেলছে, তার মানে বিক্রিয়াটা আসলে হইতেছে। তো বিষয়টা আসলে ওই টাইপের, ঠিক আছে। যখন তেজস্ক্রিয় আয়োডিন দিছো তখন দেখতেছো তেজস্ক্রিয় আয়োডিন সম্পন্ন তুমি হাইড্রোজেন আয়োডাইড পাইছো, মানে সাম্য অবস্থায় থাকার পরেও তাদের মধ্যে বিক্রিয়া চলতেছিল, এটা তুমি এখন বুঝা গেছো। এরপরে নেক্সটে আমরা যেটা দেখব সেটা হলো দেখো যে ভর ক্রিয়ার সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা কিন্তু তোমাদের আমি মোটামুটি একটু পড়াইছি। ওই যে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম আমরা যখন পড়ি তখন বিক্রিয়ার হার সমান কি একটা জিনিস পড়ছিলা না, যে বিক্রিয়ার হার ধ্রুবক ইনটু কি ওই যে ঘনমাত্রা, একটু পড়ছিলা, তাহলে এইটাই বিক্রিয়ার হার সমান ভর ক্রিয়ার সূত্রতে বলছে যে বিক্রিয়ার হার কি ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হার হার কিসের সমানুপাতিক, সক্রিয় ভরের সমানুপাতিক, ঠিক আছে। এই সক্রিয় ভরটা, এই ওয়ার্ডটা তোমাদের আননোন, এই সক্রিয় ভর বলতে কি বোঝায় মনে রাখো, এই সক্রিয় ভর বলতে বোঝায় মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ, ঠিক আছে। তাহলে মোলার ঘনমাত্রা আর হলো আংশিক চাপ, ঠিক আছে, পি। এই মোলার ঘনমাত্রাটা কি দিয়ে প্রকাশ করে, সি, তাই না, সি মানে কি ঘনমাত্রা। তাহলে এই মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ, বিক্রিয়ার হার সবসময় মোলার ঘনমাত্রা আর আংশিক চাপের সমানুপাতিক। তোমাদের আমরা তখন দেখেছিলাম যে রেট, এটা কিসের সমানুপাতিক, এই যে ঘনমাত্রা, এইটার উপরে আমরা এন দিছিলাম, তাই না, এন মানে সে কত ক্রমের, তাই না, তার আগে কত মোল সংখ্যা থাকবে সেইটা। তাহলে এইটা সবসময় কি এখানে, তাহলে এইটা সবসময় যে ঘনমাত্রার সমানুপাতিক হবে এরকমও না, এইটা কিসের চাপেরও সমানুপাতিক হইতে পারে, চাপ, ঠিক আছে, এই চাপেরও সমানুপাতিক হইতে পারে। তাইলে এই চাপেরও সমানুপাতিক হইতে পারে, আবার ঘনমাত্রারও সমানুপাতিক হইতে পারে। তার মানে তুমি ঘনমাত্রা যত বাড়াবা বিক্রিয়ার হার তত বাড়বে, তেমনি আংশিক চাপ যত বাড়াবা বিক্রিয়ার হার তত বাড়বে, রেট, আর্থে রেট। তাহলে এই দুইটা মানে সক্রিয় ভর, ঠিক আছে। তাহলে সক্রিয় ভর যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। তো এইটার উপর ভিত্তি করে তোমাদের হার ধ্রুবক বা এইটার কিন্তু তোমাদের সমীকরণ আছে, কেপিকেসি তোমাদের পরে পড়ানো হবে, দেখবা ওই কেপিকেসি কিন্তু এই এই সূত্রটার উপর বেস করে কিন্তু তৈরি হয়, ঠিক আছে, বুঝছো, এইটার উপরে বেস করে তৈরি হয়। এবার আমরা দেখো যে সাম্য ধ্রুবক বলতে কি বুঝো। তাহলে এখানে আমি একটু বাংলা লাইন লিখছি, আমি একবার একটু রিডিং করি, পরে আমি জিনিসগুলো ভাঙাই দিতেছি তোমাদের। দেখো, স্থির তাপমাত্রায় একটা উভয়মুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের সময়ের সক্রিয় ভরের গুণফল ও বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটা ধ্রুব রাশি। তার মানে বলছে দেখো যে উৎপন্ন পদার্থ মানে কি উৎপাদের সক্রিয় ভরের গুণফল আর বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের অনুপাত। তার মানে দেখো এখানে এ প্লাস বি সমান সি প্লাস ডি, তাপমাত্রা মনে করো কনস্ট্যান্ট 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সি প্লাস ডি তৈরি করলো, এখানে উৎপাদ হলো সি প্লাস ডি, এর সক্রিয় ভরের গুণফল মানে এর সক্রিয় ভরের উৎপাদের সক্রিয় ভরের গুণফল ভাগ বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল যেটা হবে। উৎপাদের সক্রিয় ভর বলতে আমরা বললাম যে তোমার আংশিক চাপ হইতে পারে, ঘনমাত্রা হইতে পারে। তো আমি যদি ঘনমাত্রা ধরি তাহলে সি এর ঘনমাত্রা মনে করো এই যে থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, আর তারপর ডি এর ঘনমাত্রা, ঠিক আছে, ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা মানে এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। তাহলে এই যে উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা এইটা একটা ধ্রুব রাশি, ঠিক আছে, এটা একটা ধ্রুব রাশি। তাহলে এটা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করতে পারি, আমি আবার কি চাপ দিয়ে প্রকাশ করতে পারি, মানে উপরে মনে করো সি এর চাপ মানে পিসি, ঠিক আছে, ইন্টু পি ডি মানে ডি এর চাপ আংশিক চাপ, বুঝছো, একটা সিঙ্গেল পরমাণুর চাপ মানে আংশিক চাপ, পুরা যদি পাত্রের চাপ বলতো সেটা হলো মোট চাপ হইতো, যেহেতু একটা গ্যাসের চাপ বলছে বা একটা উৎপাদের চাপ বলছে সেটা ডেফিনেটলি কি আংশিক চাপ, বাই বিক্রিয়কের চাপ মানে কি এ ইন্টু পি বি। তার মানে এই যে এটা, তার মানে যেহেতু সক্রিয় ভর বলতে কি ঘনমাত্রা বা আংশিক চাপ দুইটাই বোঝায়, এই জন্য আমি উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত করলাম, আবার উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত করলাম। এই অনুপাত বলছে একটা ধ্রুব রাশি মানে কে, ঠিক আছে, অবশ্যই এটা কে হবে, এই বিক্রিয়ক আর উৎপাদের সক্রিয় ভরের যথোপযুক্ত ঘাতে উন্নীত করা হয়, এই ক্ষেত্রে সক্রিয় ভর বলতে মোলা ঘনমাত্রা আংশিক চাপ বোঝায়, মানে এইটাই সাম্য ধ্রুবক মানে এইটাই, ঠিক আছে। তাহলে সাম্য ধ্রুবক মানে এইটাই।
তাহলে উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা এটা একটা সাম্যদ্রবক, আবার উৎপাদের আংশিক চাপ বা বিক্রিয়কের আংশিক চাপ এটা একটা সাম্যদ্রবক। তো তুমি যদি ঘনমাত্রা দিয়ে করো তখন যেই তোমার কি সাম্যদ্রবকটা বের হয় সেটারে বলে কেসি। সি মানে কি? সি মানে কি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে কেসি সমান কি? এই যে উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা, বুঝছো? উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। আর তুমি যখন চাপ দিয়ে বের করছো তো এটা অবশ্যই কি পি হবে, কে পি। পি মানে কি? প্রেসার। তাহলে পি মানে কি? পিসি ইন্টু পিডি ইন্টু পিএ ইন্টু পিবি। তাহলে এইটাই কিন্তু সব থেকে এই, তার মানে কেপি কেসি মানে কিন্তু এইটাই। কেসি মানে কি? সি মানে যেহেতু ঘনমাত্রা, তার মানে উৎপাদের যে কোনো একটা বিক্রিয়া তোমাদের দেয়া দিবে, উভয়মুখী বিক্রিয়া, সেখানে উৎপাদের ঘনমাত্রার গুণ করবা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে? সেটা পাবা কেসি। আর কেপি যদি বের করে যাও তাহলে উৎপাদের আংশিক চাপের ঘনমাত্রা বা বিক্রিয়কের আংশিক চাপের ঘনমাত্রা। এই ঘনমাত্রা কিন্তু অবশ্যই সাম্য অবস্থার ঘনমাত্রা, ঠিক আছে? এটা নর্মাল একটা ঘনমাত্রা না। তোমার অঙ্কে যদি কোনো মোল দেয়া দেয়, কোনো আয়তন দেয়া দেয়, তুমি মোল ভাগ আয়তন করে যে ঘনমাত্রা পাবা সেটা কিন্তু তুমি এটা এখানে ইউজ করতে পারবা না। তোমার সাম্য অবস্থায় যাওয়ার পরে, এই প্রসিডিউরটা আমি একটু পরে দেখাবো, সাম্য অবস্থায় যাওয়ার পরে কিভাবে ঘনমাত্রা মানে সাম্য অবস্থার ঘনমাত্রা কিভাবে বের করে সেটা তোমার একটু পরে, সেটা জানার জন্য তোমার বিয়োজন মাত্রা এই ওয়ার্ডটা একটু জানা লাগবে, ঠিক আছে? তাহলে কেপি কেসি নরমালি তোমার যদি কোনো বিক্রিয়া দেয় তার মানে এইটা মনে রাখো যে উৎপাদের কি ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের এটা হলো কেসি, আর উৎপাদের চাপ বা বিক্রিয়কের চাপ এটা হলো কেপি, ঠিক আছে? এই চাপ আর ঘনমাত্রা অবশ্যই সাম্য অবস্থার যে কোনো বিক্রিয়ক বা উৎপাদের মনে করে কি চাপ আর ঘনমাত্রা হবে, ঠিক আছে? সাম্য অবস্থায় যাওয়ার পর হবে। তাহলে কেপি কেসি এটা একটু বুঝলা। এখন এই কে এই মনে করো যে পি মানে পার্শিয়াল প্রেসার মানে এই যে কি আংশিক চাপ, তাই না? এই আংশিক চাপ সমান তোমরা আংশিক চাপ কেমনে বের করবা তোমরা এটা জানো। আংশিক চাপ মানে কি? মানে তোমার পাত্রের টোটাল তো একটা চাপ তুমি ফিল করতেছো, তাই না? কিন্তু একটা ওই পাত্রের মধ্যে তো অনেকগুলো বিক্রিয়ক উৎপাদ আছে, বাট একটা সিঙ্গেল পরমাণু কতটা চাপ দিতে পারতেছে? হয়তো তোমার পাত্রের মধ্যে টোটাল চাপ 20 এটিএম, যার মধ্যে হয়তো একটা গ্যাস দিয়ে 15 এটিএম, আরেকটা গ্যাস দিয়ে 5 এটিএম। তাইলে ওই যে একটা গ্যাস 15 এটিএম দিল, মানে মোট 20 এটিএম এর যে 15 এটিএম দিল, এই 15 এটিএম হলো তার আংশিক চাপ। তাহলে যে নিজে যতটা চাপ দিতেছে এটা হলো আংশিক চাপ, ঠিক আছে? তো তোমার আংশিক চাপ গুলো কিন্তু দেওয়া থাকবে না, তোমার মোট চাপ দেওয়া থাকবে, তোমার সেখান থেকে আংশিক চাপ বের করা লাগবে। তাহলে আংশিক চাপ সমান কি? এটা তোমরা আগে থেকে জানো যে কি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ঠিক আছে? মোল ভগ্নাংশ একটু মোল চাপ। এই মোল ভগ্নাংশ কেমনে পাবা আবার? নিজের মোল বাই মোট মোল। এই মোল সংখ্যাও কিন্তু কি সাম্য অবস্থার মোল সংখ্যা, ঠিক আছে? এটা আমি কেপিকেসি বের করার টাইমে তোমাদের দেখাই দেব। নিজের মোল বাই কি মোট মোল, মোট মোল, ঠিক আছে? আর এখানে মোট চাপ তো এখানে পি। তাহলে নিজের মোল বাই মোট মোল করবা, নিজের মোল বাই মোট মোল যদি করো তাহলে মোল ভগ্নাংশ পাবা। তোমার যদি অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করতে বলে তাহলে অক্সিজেন গ্যাস মনে করো টোটাল পাত্রের মধ্যে হয়তো অক্সিজেন গ্যাস 5 মোল আছে, হাইড্রোজেন গ্যাস 10 মোল আছে। তাহলে অক্সিজেন গ্যাসের যখন চাপ বের করবা তখন অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ বের করা লাগবে। মানে মোল ভগ্নাংশ মানে কি নিচের মোল বাই মোট মোল। তাহলে টোটাল মোল যদি 20 মোল থাকে তাহলে নিচে 20 মোল, আর উপরে অক্সিজেনের নিজের মোল যদি 15 থাকে তাহলে 15 বাই 20 ইনটু মোট চাপ দেওয়া থাকবে। এরকম করে তুমি আংশিক চাপ পাবা। এরকম করে এই যে তোমার সি ডি এ বি মানে কি তোমার বিক্রিয়ক উৎপাদ যাই দেওয়া থাকুক, প্রত্যেকটা বিক্রিয়ক প্রত্যেকটা উৎপাদের তোমার আংশিক চাপ এভাবে বের করে তারপর বসাইতে হবে, বুঝছো? তারপর ঘনমাত্রাও এমন। এই ঘনমাত্রা সাম্য অবস্থায় কেমনে বের করে এটা আমরা এই যে একটু পরে তোমাদের দেখাই দিব। আচ্ছা, এবার এখন আরেকটা টপিক লাস্ট তোমাদের এখানে দেখো। তাহলে এখানে তোমরা এটা বুঝলা। আচ্ছা, এই যে এইটা কিন্তু একটা তোমাদের বইয়ে কিন্তু একটা কি আছে, মানে তোমাদের বইয়ে দেখবা যে একটা প্রতিপাদন আছে। এই যে আমি যে এই যে কেপি কেসি সমান এটা লিখে দিলাম, মানে এই যে সাম্য ধ্রুবক সমান সিডি বাই এবি লিখে দিলাম, এটা কিভাবে আসছে এটা তোমাদের বইয়ে একটা প্রতিপাদন আছে, দেখবা সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কেমনে হইছে। এটা আমি যদি তোমাদের একটু দেখাই দেই, শুধু 1 মিনিট দেখাই দেই, যেহেতু আমরা একাডেমিক বেস করে পড়াইতেছি। তাহলে সাপোজ মনে করো, আচ্ছা আরেকটা জিনিস দেখো এখানে, এই যে এখানে, আচ্ছা এ বি সি, আচ্ছা ঠিক আছে, এটা আমি এখানেই দেখাই। দেখো এখানে আমি সাপোজ কি দিলাম যে এ প্লাস বি, এখানে এ বি না দেয়া তোমাদের কিন্তু যে কোনো দেওয়া থাকবে, হ্যাঁ, হাইড্রোজেন প্লাস অক্সিজেন এইভাবে কিছু দেওয়া থাকবে, সি প্লাস ডি, ঠিক আছে? তাহলে এখানে এরা হলো বিক্রিয়ক, এরা হলো উৎপাদ। তাইলে আমরা জানি এখানে, তাহলে দেখো এখানে তুমি যদি কি সম্মুখমুখী বিক্রিয়ার হার বের করতে যাও, সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হবে? তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার আমরা জানি, বিক্রিয়ার সম্মুখমুখী যখন বিক্রিয়ার হার বের করব, দেখো কি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, তাই না? আর এফ দিয়ে বলি আমরা, আর এফ।
তাই তো? আর এফ এই সম্মুখমুখী বিক্রিয়ার হার, আমরা জানি বিক্রিয়ার হার কেমনে বের করে, বিক্রিয়ার হার বের করে যে উৎপাদের ঘনমাত্রার সমানুপাতিক, তাই তো? আমরা এটা পড়ছিলাম যে উৎপাদের ঘনমাত্রা সমানুপাতিক, তার মানে সি আর ডি, ঠিক আছে? এটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার হার, কারণ সম্মুখমুখী বিক্রিয়া করে কি তৈরি করে, এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করে, তাহলে উৎপাদ কি, সি আর ডি। তাহলে যে কোনো বিক্রিয়ার হার উৎপাদের ঘনমাত্রার সমানুপাতিক আমরা পড়ছিলাম, তাই না? তাহলে এই যে উৎপাদের ঘনমাত্রা সি আর ডি, এটা হলো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখমুখী বিক্রিয়ার হার, ঠিক আছে? এখন আমি যদি কি করি, এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, সমান চিহ্ন দেই, তাহলে এখানে কি হবে, একটা কনস্ট্যান্ট বসবে, সেটা হবে কে দিলাম, ঠিক আছে? তারপর এখানে আমি সি, এখানে আমি ডি, ঠিক আছে? তো এটা হলো ফরওয়ার্ড রিয়াকশন গেল, ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়ার হার। তো এখন আমি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বের করব। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মানে কি, এই সি আর ডি বিক্রিয়া করে এ আর বি তৈরি করবে, তাহলে সি আর ডি বিক্রিয়া করে এ আর বি তৈরি করবে, তার মানে সি আর ডি এখন কি, আমার বিক্রিয়ক, তাই না? পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সি আর ডি তখন বিক্রিয়ক হয়ে যাবে আর এ আর বি তখন উৎপাদ হয়ে যাবে। তাহলে পশ্চাৎমুখী রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এইটা কি হবে, আমরা জানি ওই যে কি বিক্রিয়ার হার সমান কি উৎপাদের ঘনমাত্রা সমানুপাতিক, তাই না? তাহলে এই যে এখন পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়া মানে বিক্রিয়া এখন উল্টা দিকে হবে, মানে সি আর ডি বিক্রিয়া করে এ আর বি তৈরি করবে, যেহেতু এ আর বি তৈরি করবে, এখন এ আর বি হলো উৎপাদ, তাহলে উৎপাদের ঘনমাত্রা সমানুপাতিক মানে কি, এ আর বি, ঠিক আছে? এই দুইটা ঘনমাত্রা সমানুপাতিক, আশা করি তোমরা এটা বুঝছো কিন্তু। তাহলে আমি যদি এখন কি করি, এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, তাহলে এখানেও একটা কি সাম্যধ্রুবক, এটা আমি 2 লিখলাম, এটা আমি 1 লিখলাম আগেরটা, ঠিক আছে? তাহলে এটা হলো এ আর এটা হলো বি, ঠিক আছে? তাহলে এখন তুমি সাম্য অবস্থার একটা সূত্র জানো না, সাম্য অবস্থায় কি থাকে, সাম্য অবস্থায় আমরা জানি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে, তাই না? এই কথাটা তো তুমি সংজ্ঞাতেই পড়ছো। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল কি, রেট অফ কি ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাই না? এটা তো সাম্য অবস্থায় এই দুইটা সমান থাকে, তার মানে আমি এখন এটার মানটা যদি বসাই দিই, ফরওয়ার্ড রিয়াকশনে কি ছিল, K1 সি ডি, ঠিক আছে? এটা হবে K2 এ বি, ঠিক আছে? তাইলে এখন আমি যদি কি করি, K2 বাই K1 করি, তাহলে কি হবে, সি ডি বাই কি এ বি, তাই না? এই যে K2 বাই K1 যে হইল, ঠিক আছে? তাহলে এই K2 বাই K1 যেহেতু দুইটাই কি একটা ধ্রুবক, তাহলে এই দুইটা ধ্রুবক বদলে আমি একটা ধ্রুবক লিখতে পারি, তাহলে এইটাই হলো সাম্য ধ্রুবক, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখো যে এটা দেওয়া আছে। তাইলে এই K2 বাই K1 যেহেতু একটা ধ্রুবক রাশি, এই দুইটা কে না লেখা আমি একটা লাস্টে কে লিখতে পারি, এটাই হলো সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক, ঠিক আছে? এই সাম্য ধ্রুবক সমান কি, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। তুমি যদি যখন কেপি বের করতে যাবা, এটা সাম্য ধ্রুবক, মানে এই সাম্য ধ্রুবকটা তুমি কি তোমার সক্রিয় ভর দিয়ে প্রকাশ করতে পারো, মানে আংশিক চাপ দিয়ে প্রকাশ করতে পারো, ঘনমাত্রা দিয়ে প্রকাশ করতে পারো। এটা আমি ঘনমাত্রা দিয়ে প্রকাশ করছি, এই জন্য এটা হবে কি কেসি, আর যদি আমি আংশিক চাপ দিয়ে প্রকাশ করি তখন হবে কি কেপি, কেপি সমান কি হবে, সি এর আংশিক চাপ ইন্টু কি ডি এর আংশিক চাপ ইন্টু এ আংশিক চাপ ইন্টু কি বি এর আংশিক চাপ, ঠিক আছে? এখন কোনো কারণে সাপোজ দেখো এইটার আগে হয়তো দেখো যে 2 আছে, এটার আগে 3 আছে, ঠিক আছে? এটার আগে 1 আছে, এটার আগে 4 আছে, তখন তুমি কি করবা, শোনো, এই যে জিনিসগুলা সামনে যে পাওয়ারগুলো আছে সেটা তার ঘনমাত্রা বা আংশিক চাপের উপর উপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এর আগে 2 আছে, তার মানে এইখানে যে তুমি এ লিখছো না, এই এর উপর 2 হয়ে যাবে, ঠিক আছে? তেমনি এখানে দেখো বি এর আগে কত আছে, 3 আছে, তাই না? তাহলে এখানে এই বি এর আগে 3 হয়ে যাবে, বুঝছো? তেমনি সি এর আগে দেখো কেউ কিছু নাই, তাহলে সি এর আগে কিছু হবে না, এখানে ডি এর আগে 4 আছে, তার মানে এই ডি এর উপরে 4 হবে, ঠিক আছে? একই সাথে এই যে এখানে কি এর উপর কি স্কয়ার হয়ে যাবে, বি এর উপর 3 হয়ে যাবে, আর সি এর উপর তো 1, ডি এর উপর 4, বুঝছো? তার মানে সামনে যে মূল সংখ্যাগুলো থাকবে সেগুলা তার ঘনমাত্রা বা আংশিক চাপ কেপি বা কেসি যাই বের করো, ওইটার ঘনমাত্রা বা আংশিক চাপের উপর কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে? 2 বা 3 যাই থাকুক উপরে উঠে যাবে, এটা কিন্তু তোমার এর মধ্যে বলছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু এই লাস্ট লাইনে এখানে বলা আছে, দেখো এই যথোপযুক্ত ঘাত সহ, মানে ঘাত কি, মানে ওই যে মাথায় যে পাওয়ারটা, তার আগে মূল সংখ্যা যত থাকবে তার পাওয়ার তত হবে। তোমার যদি সমতাকরণ বিক্রিয়া দেয় তাহলে সামনে যে সংখ্যা আছে তুমি তো সেটা লিখে দেবা, বাট তোমার যদি বিক্রিয়া সমতা করে না দেয়
তাহলে তোমার কিন্তু সমতা করতে হবে। আগে 1 2 যাই বসুক তোমার সমতা করে তারপর ওই সামনের সংখ্যাগুলো তোমার ঘাতে বসাইতে হবে। কেপিকেসির যখন সূত্রই লিখবা তখনই উপরে স্কয়ার বা 1 2 মানে যাই সামনে থাকবে ওইটার সামনে যত থাকবে সেটা কিন্তু তোমার মাথায় আগে থেকে উঠাইতে হবে, ঠিক আছে? কেপিকেসি যখনই লিখবা তখন। তো আমরা নেক্সট এতটুকু থাকুক, আমরা নেক্সটে তোমাদের নেক্সট ক্লাসে কেপিকেসির সূত্র সব কোন কোন ক্ষেত্রে অঙ্ক বিয়োজন মাত্রা সবকিছু আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমরা সবাই ক্লাসটা সুন্দর করে বুঝে গেছো। আল্লাহ হাফেজ।